হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পরীক্ষার ইংরেজির যে 3 নম্বর স্কুলটা রয়েছে, দিনহাটা সোনি দেবী জেন হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই স্কুলগুলোর অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো এই টেক্সটটা তোমাদের আঙ্কেল পোজার হ্যাং এ পিকচার থেকে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, এবং তারপর তিনি তার কোটটাকে খুলে রাখবেন। অ্যান্ড বিগিন, এবং তারপর শুরু করবেন। He would send the girl out for 6 pence of nails. He would send, তিনি পাঠিয়েছিলেন এ গার্ল, একটি মেয়েকে, আউট মানে হচ্ছে বাইরে, ফর সিক্স পে নর্থ অফ নেলস, 6 পে নর্থ মূল্যের পেরেক আনতে। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, এবং তারপর ছেলেদের মধ্যে একজনকে, আফটার হার তার পেছু পেছু পাঠিয়েছিলেন, টু টেল তাকে বলতে, হোয়াট সাইজ টু গেট মানে কী সাইজের মানে কী আকারের পেরেক নেবে সেটা বলতে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হেমার উইল, এখন তুমি যাও এবং আমার হাতুড়িটা এনে দাও। উইল, হি উড সাউট, সে চেঁচিয়ে বলল। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, এবং তুমি আমাকে রুল অর্থাৎ যেটা দিয়ে তিনি মাপবেন সেই মাপকাঠিটা এনে দিতে। টম মানে টমকে সে বলল। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার, আমি চাইবো একটা স্টেপ লেডার মানে হচ্ছে মই। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, আরও যদি ভালো হতো যদি একটা কিচেন চেয়ার অর্থাৎ রান্নাঘরের চেয়ার থাকতো। টু, অ্যান্ড ডোন্ট ইউ গো, এবং তুমি কোথাও যেও না মারিয়া, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি, কারণ আমার একজন কাউকে দরকার, টু হোল্ড মি দ্য লাইট, এই লাইটটা ধরে দিতে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন মেয়েটি ফিরে এলো, সি মাস্ট গো আউট এগেন, তাকে আবার যেতে হয়েছিল। ফর এ বিট অফ পিকচার কর্ড, তাকে একটা পিকচার কর্ড অর্থাৎ ছবি টাঙানোর যে সুতো সেই সুতোটা আনার জন্য। টম, হোয়ারস টম, টম কোথায় তুমি? টম, ইউ কাম হিয়ার, টম এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি অফ দ্য পিকচার, আমি তোমাকে চাই হ্যান্ড মি অফ দ্য পিকচার, এই ছবিটা আমার হাতে তুলে দিতে। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানগুলিতে পূরণ করো। তাহলে একটা দেখো, দ্য স্পিকার অর্ডার্ড দ্য গার্ল টু ব্রিং, কথক এখানে মেয়েটিকে কি আনতে আদেশ দিয়েছিল? এটা হবে নেলস অর্থাৎ পেরেক আনতে আদেশ দিয়েছিল। দুয়েটা দেখো, টু হ্যাং দ্য পিকচার ড্যাশ ইজ আস্কড টু ব্রিং এ হ্যামার, ছবিটা টাঙাতে কাকে একটি হাতুড়ি আনতে বলা হয়েছিল? উইলকে, টমকে, পোজার নাকি সিলিয়াকে? এখানে দেখো এটা হবে উইলকে, তাই না? আমরা পড়ার সময় দেখলাম যে কথক উইলকে একটি হাতুড়ি আনার জন্য আদেশ দিয়েছিল। তিনের দেখো, বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক, কাজটি শুরু করার আগে, পোজার টুক অফ হিজ, পোজার খুলে রেখেছিল। কি খুলে রেখেছিল? কোট তার কোটটি, শার্ট তার জামাটি, ক্যাপ টুপিটি, নাকি স্পেকটেকেলস নাকি তার চশমাটি? এখানে দেখো এটা হবে তার কোটটি। বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক, কাজটি শুরু করার আগে পোজার তার কোটটি খুলে রেখেছিলেন। চারটে দেখো, ড্যাশ ইজ আস্কড টু ব্রিং দ্য রুল, কাকে এখানে রুল অর্থাৎ মাপকাঠিটাকে আনতে বলেছিল? এটা হবে টমকে। ক্লিয়ার? এরপর দেখো বিয়ে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্থ অফ দ্য নেলস, পেরেকের মূল্য কত ছিল? তাহলে উত্তরটা দেখো, দ্য ওয়ার্থ অফ দ্য নেলস ওয়াজ 6 পে নর্থ, পেরেকগুলির মূল্য ছিল 6 পে নর্থ।
এরপর দুইয়ের প্রশ্ন দেখো, লিস্ট দ্য থিংস আঙ্কেল পোজার নিডেড টু হ্যাং দ্য পিকচার। ছবিটা টাঙানোর জন্য আঙ্কেল পোজারের কি কি জিনিস লেগেছিল সেগুলো লিখতে হবে। তাহলে দেখো, দ্য থিংস আর 6 পেন ওয়ার্থ অফ নেলস। জিনিসগুলি ছিল 6 পেন ওয়ার্থ মূল্যের পেরেক, এ হেমার একটি হাতুড়ি, এ রুল একটি মাপকাঠি, এ স্টেপ লেডার একটি মই, এ কিচেন চেয়ার একটি রান্নাঘরের চেয়ার, এ লাইট একটি লাইট, অ্যান্ড এ বিট অফ পিকচার কর্ড এবং কিছুটা দড়ি ছবি টাঙানোর সুতো। ওকে, এরপর তিনের দেখো, হু ওয়াজ আস্কড নট টু গো এনিহোয়ার অ্যান্ড হোয়াই। কাকে কোথাও যেতে বারণ করেছিল এবং কেন? তাহলে এটা হবে দেখো, মারিয়া ওয়াজ আস্কড নট টু গো এনিহোয়ার। মারিয়াকে বলেছিল কোথাও না যেতে, বিকজ কারণ কি, হি উড ওয়ান্ট সামবডি টু হোল্ড হিম দ্য লাইট। সে কাউকে এমন কাউকে চাইতো যে তার লাইটটাকে ধরে দেবে, এই জন্য মারিয়াকে যেতে বারণ করেছিল। এরপর দেখো, দুয়ের দাগেরটা কি বলেছে, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই কবিতাটি তোমাদের দ্য ভাগাবন্থ থেকে দেওয়া হয়েছে, তোমরা একটু পড়ে নিও, আমি পড়াচ্ছি না, আমি শুধু প্রশ্নগুলো করাচ্ছি। ওকে, তাহলে দেখো এটা কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। একটা দেখো, দ্য পোয়েট সিক্স দ্য লাইফ অফ এ অর অ্যান। কবি কিসের জীবন কামনা করেন? এটা হবে ভগবন্ত, অর্থাৎ ভবঘুরের জীবন কামনা করেন। দুইটা দেখো, দ্য ভগবন্ত ডিজায়ার্স হিজ লাইফ ইন দ্য ল্যাপ অফ দ্য নেচার টু বি। ভবঘুরে প্রকৃতির কোলে তার জীবন কাটাতে চায়। কতক্ষণ ধরে কাটাতে চায়? টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, এটারনেল দীর্ঘ সময় ধরে বা চিরস্থায়ী, লাইফ লং না আজীবন পর্যন্ত, নাকি এ ফ্লিটিং মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য। এটার সঠিক উত্তর হবে অপশান বি, এটারনেল, অর্থাৎ চিরস্থায়ী, সে প্রকৃতির বুকে জীবন কাটাতে চায়। ওকে, এরপর দেখো তিনেরটা কি বলেছে, দ্য পোয়েট ওয়ান্টস টু স্টে। কবি থাকতে চায় কোথায়? এটা হবে উইদিন নেচার, প্রকৃতির মাঝে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। চারটা দেখো, দ্য থিং হুইচ দ্য ভ্যাগাবন্থ ওয়ান্টস টু হ্যাভ অ্যাবাভ হিম ইজ দ্য। দেখো এটার মানে কি, যে ভবঘুরে যে জিনিসটি তার উপরে পেতে চায় তা হলো, এটা হবে জলি হ্যাভেন, অর্থাৎ আনন্দময় আকাশ। অপশান সি হবে সঠিক উত্তর। এরপর দেখো বিয়ে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিজের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। তোমার প্রতিটি উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একটা দেখো, দ্য ভগবন্থ হ্যাজ দ্য কারেজ টু ফেস দ্য হার্ডশিপ অফ লাইফ। ভবঘুরের জীবনের কষ্ট সহ্য করার সাহস থাকে। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, হ্যাঁ কবির সাহস আছে, তাই না? তাহলে এটা হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, লেট দ্য ব্লো ফুল সুন অর লেট হোয়াট উইল বি ওয়ার মি। এর মানে কি, আঘাত আজ হোক বা কাল, যা হওয়ার হবে, এটাই তিনি বলতে চেয়েছেন। দুয়েটা দেখো, দ্য ভগবন্থ ওয়ান্টস টু বি ফার ওয়ে ফ্রম হিম। এটা ফলস, আমরা কবিতাটা পড়ার সময় দেখেছিলাম, তাই না? তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, অ্যান্ড দ্য বাই ওয়ে নে মি। তিনের দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু স্লিপ ইন দ্য গ্রাস। কবি ঘাসের উপর ঘুমাতে চান। এই স্টেটমেন্টটি কি ঠিক? না, এটা ঠিক নয়, এটা ভুল, তাহলে পাশে কি হবে, ফলস, অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। ঝোপের মধ্যে বিছানা হবে যেখানে তিনি তারাদেরকে দেখতে পাবেন, সেখানেই তিনি ঘুমাতে চান। ওকে, বোঝা গেল? এরপর দেখো আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন খুব ভালো ছাত্র। হি অলওয়েজ স্কোর্ড হাই মার্কস ইন দ্য এক্সামিনেশনস।
তিনি সবসময় ভালো নাম্বার পেতেন পরীক্ষাতে। হি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট, তিনি হলেন একজন মহান দেশপ্রেমিক। ওয়ান্স এ ব্রিটিশ প্রফেসর মেড সাম নেস্টি কমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পিপল। ওয়ান্স একবার একজন ব্রিটিশ প্রফেসর মেড সাম নেস্টি কমেন্টস, কিছু কুমন্তব্য করেছিলেন অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পিপল, ভারতের জনগণের সম্পর্কে। সুভাষচন্দ্র বিকেম ভেরি এংরি, তারপর কি হয়েছিল, সুভাষচন্দ্র খুবই রেগে গিয়েছিলেন। অ্যাট দ্য ইনসাল্ট অফ হিজ কান্ট্রিম্যান, তার দেশের মানুষের এই অপমানে। অ্যান্ড প্রোটেস্টেড এগেনস্ট ইট, এবং তিনি এর বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন। হি লাভড ইন্ডিয়া, তিনি ভারতকে ভালোবাসেন। অ্যান্ড হার পিপল ভেরি মাচ, এবং তার জনগণকেও খুব ভালোবাসেন। নেতাজি আওয়ার বিলাভেড লিডার, নেতাজি আমাদের প্রিয় নেতা। ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিলেন। হি ওয়েন্ট টু ইউরোপ টু সিক হেল্প ফ্রম জার্মানি, তিনি ইউরোপে গিয়েছিলেন জার্মানির জন্য সাহায্য চাইতে। অ্যাট লাস্ট হি রিচড জাপান, অবশেষে তিনি জাপানে পৌঁছেছিলেন। অ্যান্ড দেয়ার হি ফর্মড দ্য আইএনএ, এবং সেখানে তিনি আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন। তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার, তোমার প্রতিটা উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে একটা দেখো, সুভাষচন্দ্র বোস ওয়াজ এ পারসন হু vigorously supported his country and was prepared to defend it against enemies. সুভাষচন্দ্র বসু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার দেশকে প্রবলভাবে সমর্থন করতেন এবং শত্রুদের বিরুদ্ধে দেশকে রক্ষা করতে প্রস্তুত ছিলেন। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে ট্রু অর্থাৎ টি। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, তাহলে দেখো, সুভাষচন্দ্র বিকেম ভেরি এংরি অ্যাট দ্য ইনসাল্ট অফ হিজ কান্ট্রিম্যান, সুভাষচন্দ্র খুবই রেগে গিয়েছিলেন তার দেশের মানুষকে অপমান করার জন্য। অ্যান্ড প্রোটেস্টেড এগেনস্ট ইট, এবং তিনি এর বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন। এরপরে দেখো, নেতাজি পার্টিসিপেটেড ইন ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট, নেতাজি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এই স্টেটমেন্টটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, নেতাজি আওয়ার বিলাভেড লিডার, নেতাজি আমাদের প্রিয় নেতা। ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি লড়াই করেছিলেন। এরপর দেখো বিয়ের দাগেরটি কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা দেখো, হাউ ওয়াজ সুভাষচন্দ্র বোস অ্যাজ এ স্টুডেন্ট, সুভাষচন্দ্র বসু একজন ছাত্র হিসাবে কেমন ছিলেন, তাহলে উত্তরটা হবে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন খুব ভালো ছাত্র। দুয়েটা দেখো, হোয়াই ডিড সুভাষচন্দ্র বোস গো টু ইউরোপ, কেন সুভাষচন্দ্র বসু ইউরোপে গিয়েছিলেন। সুভাষচন্দ্র বোস ওয়েন্ট টু ইউরোপ টু সিক হেল্প ফ্রম জার্মানি, সুভাষচন্দ্র বসু ইউরোপে গিয়েছিলেন জার্মানির জন্য সাহায্য চাইতে। ওকে, এরপর তিনের প্রশ্ন দেখো, হোয়াট ডিড সুভাষচন্দ্র বোস ফ্রম ইন জাপান, জাপানে সুভাষচন্দ্র বসু কি করেছিলেন, তাহলে উত্তর দেখো, সুভাষচন্দ্র বোস ফর্মড দ্য আইএনএ ইন জাপান, সুভাষচন্দ্র বসু জাপানে আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে। ইউজ প্রিফিক্সেস অর সাফিক্সেস ইন অর ইম অর সাম উইথ দ্য ফলোয়িংস টু ফর্ম নিউ ওয়ার্ডস, নিচের শব্দগুলির সাথে ইন, ইম এবং সাম সাফিক্স এবং প্রিফিক্স বসিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে। তাহলে একটা দেখো, ডিফারেন্ট, এটা হবে ইনডিফারেন্ট। দুই আছে হোল, এটা হবে হোলসাম। তিনে আছে সাফিসিয়েন্ট, এটা হবে ইনসাফিসিয়েন্ট।
পাঁচেতে কি বলেছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য পার্টিসিপেলস টু বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির মধ্যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হওয়া পার্টিসিপেলের সঠিক ফর্মগুলো নির্বাচন করতে হবে। তাহলে একেটা দেখো, সি গেভ মি এ বুক রিটেন অর রাইটিং বাই মহাত্মা গান্ধী। এটার মানে কি, সে আমাকে মহাত্মা গান্ধীর লেখা একটি বই দিয়েছিল। এখানে দেখো রাইটিং না হয়ে রিটেন কেন হলো? ভালো করে মনে রাখবে, যখন কোনো বস্তু কোনো কাজের ফল বা সম্পন্ন অবস্থা বোঝায় তখন পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। এখানে মহাত্মা গান্ধী লেখা একটি বই, এখানে রাইটিং যদি বসাতাম তাহলে এটার মানে হতো যে মহাত্মা গান্ধী লিখছে বইটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে লেখা হয়ে গেছে বইটা, সেই ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসবে অর্থাৎ রিটেন। দুয়েটা দেখো, এ রোল্ড অর রোলিং স্টোন গেদার্স নো মস। এটার মানে হচ্ছে চলমান পাথরে কোনো মস থাকে না। এখানে রোল্ড না হয়ে রোলিং কেন হয়েছে? রোলিং হলো প্রেজেন্ট পার্টিসিপেল যা স্টোনকে বর্ণনা করছে অর্থাৎ পাথরকে বর্ণনা করছে, অর্থাৎ যে পাথরটি গড়িয়ে চলেছে সেক্ষেত্রে রোলিং ব্যবহৃত হয়েছে এখানে। এরপর দেখো রোল্ড কেন হলো না? রোল্ড মানে হচ্ছে গোড়ানো হয়েছে বা গড়িয়ে গেছে, কিন্তু এই বাক্যটিতে বোঝাচ্ছে যে পাথরটি চলমান অবস্থাতে রয়েছে, তার জন্য রোলের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। ওকে, মানে হচ্ছে এ রোলিং স্টোন গেদার্স নো মস। বোঝা গেল? এরপর ছয়টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। নিচের যে হেল্প বক্স আছে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট মডেলসগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, ইউ ড্যাশ ওবে ইয়োর এল্ডার্স। এখানে শুড ব্যবহৃত হয়েছে। এর মানে কি, যে তুমি তোমার বড়দের কথা শোনা উচিত। এখানে বাক্যটির মধ্যে উচিত বা পরামর্শ দেওয়া বোঝালে সেক্ষেত্রে শুড ব্যবহৃত হয়। তারপর দুয়ে দেখো, ড্যাশ আই কাম ইন। এখানে হবে মে আই কাম ইন। এখানে মে ব্যবহৃত হয়েছে কেন? বাক্যটির মধ্যে কোনো যদি ভদ্র আচরণ বোঝায় সেক্ষেত্রে মে ব্যবহৃত হয়। তিনের দেখো, ড্যাশ ইউ হেল্প মি সলভিং দ্য সাম। এই অঙ্কটা সমাধান করার জন্য তুমি কি আমাকে হেল্প করতে পারো? এখানে ক্যান ব্যবহৃত হয়েছে। বাক্যটির মধ্যে দেখো অনুমতি বা সমর্থ সম্পর্কে বিনয়ের সঙ্গে অনুরোধ করা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ক্যান ব্যবহৃত হয়। এরপর সাথেটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে ভার্বের সঠিক ফর্মগুলো বসাতে হবে শূন্যস্থানে। একটা দেখো, দ্য বার্ডস ড্যাশ নাও। এখানে ভার্ব কি রয়েছে? চিরপস। এখানে দেখো বাক্যটির মধ্যে নাও বলেছে, মানে এখন, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে তোমরা নিয়মটা নিশ্চয়ই জানো, সাবজেক্ট, তারপর থাকবে অ্যামিজার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং শেষে থাকবে অবজেক্ট। এখানে যেহেতু দ্য বার্ডস মানে অনেকগুলো পাখিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে প্লুরাল নাম্বার ব্যবহৃত হবে অর্থাৎ আর। ভার্ব কি রয়েছে? চির্প, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে এটা হবে দ্য বার্ডস আর চিরপিং নাও। দুয়েটা দেখো, দ্য মেড ড্যাশ, ভার্ব কি রয়েছে? ওয়াজ দ্য প্লেটস ইয়েস্টারডে। এখানে দেখো ইয়েস্টারডে মানে কি, গতকালের কথা বলা হয়েছে, আর গতকাল অর্থাৎ পাস্টের কোনো ঘটনা বোঝালে সেক্ষেত্রে ইডি যোগ হবে, তাহলে এটা হবে দ্য মেড ওয়াজড দ্য প্লেটস ইয়েস্টারডে। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ শর্ট স্টোরি, একটা ছোট্ট গল্প লিখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, এই গল্পটার একটা শিরোনাম দিতে হবে। তাহলে দেখো এই গল্পটা আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহ লিখে দিয়েছি, তোমরা দেখে নাও।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।